আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাগের আজকের এই ভিডিওতে আমি আলাদা করে রাফিনা সম্পর্কে আলোচনা করব। আলোচনা করতেই হবে কারণ এই সিজনের রাফিনের যে পারফরমেন্সটা দেখিয়েছেন, যেভাবে একজন টিম পারফর্মার হিসেবে তার দলকে সহযোগিতা করেছেন, যেভাবে খুবই কঠিন সিচুয়েশন থেকে বাউন্স ব্যাক করেছেন, হ্যাটস অফ টু হিম। যে কোনো আলোচনা, যে কোনো ব্যালন ডিওর কিংবা ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড সংক্রান্ত আলোচনায় আপনি সিজনের একেবারে শুরু থেকে রাফিনাকে বাদ দিতে পারেননি, সামনে পারবেনও না। রাফিনা এবারে পারফরমেন্সের মাধ্যমে ব্যালন ডিওর থেকে শুরু করে যে কোনো অ্যাওয়ার্ডের অন্যতম সেরা দাবিদার। তবে ফুটবল থেকে শুরু করে অনেকটা দুনিয়ার পার্সপেক্টিভ থেকে বলতে হয় যে সবসময় সব কিছু ফেয়ারলি দেখা যায় না। যেমন এত কিছুর পরও আমি খুব ক্লিয়ারলি জানি যে এবারে ব্যালন ডিওরের আলোচনায় ক্লাব বিশ্বকাপ আসবেই, যেটা সামনে শুরু হচ্ছে আগামী মাস থেকে, এবং ক্লাব বিশ্বকাপের এই পার্সপেক্টিভে রাফিনার জন্য এটা খুবই খুবই অন্যায়ের মতো কিংবা আসলে দুর্ভাগা নিজেকে ভাবতে পারেন এমন একটা সিচুয়েশন, কারণ ক্লাব বিশ্বকাপে কিন্তু বার্সা নেই। ওই যে ওয়েফার একটা কোএফিশিয়েন্ট পয়েন্ট থাকে যেখানে যে দলগুলো শেষ পর্যন্ত ইউরোপিয়ান অঞ্চল থেকে বা বিশেষ করে স্পেন থেকে কম্পিটিশনে যাচ্ছে, সেখানে কিন্তু দিন শেষে অ্যাথলেটিকো মাদ্রিদের মতো ক্লাব থাকলেও বার্সা পারেনি। এর পেছনে একটা বড় রকমের কারণ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপিয়ান কম্পিটিশনে টানা ব্যর্থতা, এবং এটার দায় আসলে বার্সাকে নিতেই হচ্ছে। ক্লাব বিশ্বকাপে বার্সা না থাকাটা একেবারে সিস্টেমেটিক প্রসেসেই এসেছে, এটা নিয়ে সন্দেহ করার কোনো অবকাশ নেই। তবে রাফিনা ওই যে বললাম, নিজেকে অভাগা ভাবতেই পারেন, কারণ এই টুর্নামেন্টটা তিনি শেষ পর্যন্ত খেলতে পারবেন না। এটা হয়তো বা ইন্ডিভিজুয়ালি তার নানা রকমের কম্পিটিশন অ্যাওয়ার্ডে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। তবে সেটা যাই হোক, আমরা বর্তমান সময়ের প্রেক্ষিতে যদি আলোচনা করি, এই সিজনে 54টা ম্যাচ খেলে 34টা গোল, 25টা অ্যাসিস্ট, সব মিলিয়ে 59টা গোলে কন্ট্রিবিউশন, 59টা গোল প্লাস অ্যাসিস্ট করেছেন। এই যে আমরা হানসি ফ্লিকের দুর্দান্ত এই সিস্টেমটা দেখলাম, যেখানে তিনি আমার কাছে তো মনে হয় বার্সা সিস্টেমে একটা বিপ্লব এনেছেন। বার্সেলোনা এভাবে হাইল্যান্ড ডিফেন্সে এত বেশি অ্যাটাকিং মেন্টালিটি নিয়ে এর আগে কবে খেলেছে আমার মনে পড়ছে না, এবং এই নতুন বিপ্লবের পেছনে সবচেয়ে বড় একজন সেনানীর নাম সম্ভবত রাফিনাই। হ্যাঁ, আপনি লামিন ইয়ামালের কথা বলবেন, অবশ্যই ইয়ামালকে অ্যাকনলেজ করতে হবে, অবশ্যই লেভানডফস্কিকে অ্যাকনলেজ করতে হবে, ফেরান তোরেসের কথা ভুলে গেলে চলবে না। তবে ফাইনাল থার্ডে আমার কাছে মনে হয় বার্সার ওভারঅল সিস্টেমটাকে ব্যালেন্স করে, এবং এই সিস্টেমটার একেবারে ব্যাকবোন হিসেবে যিনি কাজ করেন সেই প্লেয়ারটার নাম রাফিনা। আপনি রাফিনাকে সিস্টেম থেকে সরিয়ে ফেলেন, ডিফেন্স এবং ফাইনাল থার্ডের মধ্যে সে ব্যালেন্সটা আসবে না। আপনি এতটাও অ্যাটাকিং ফুটবল খেলতে পারবেন না যদি না আপনার ফাইনাল থার্ডে রাফিনার মতো এত পরিশ্রমী একজন ফুটবলার থাকে। এটার সবচেয়ে বড় উদাহরণ হতে পারে আপনি যদি লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগে তার হিট ম্যাপটা দেখে আসেন, পাশাপাশি দুটো হিট ম্যাপ দেখলে একেবারে সাদৃশ্য খুঁজে পাবেন। অধিকাংশ ম্যাচে তিনি কিন্তু লেফট উইঙ্গার হিসেবে স্টার্ট করেছেন, তবে হিট ম্যাপগুলো বলছে লেফট উইং পজিশনে তিনি কিন্তু থেমে থাকেননি। রাইট উইং অনেক সময় চলে এসেছেন, একজন সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার বা নাম্বার 10 পজিশনেও তাকে অনেক অনেক মুভমেন্ট করতে দেখা গিয়েছে। বার্সেলোনা কিন্তু 4-2-3-1 ফরমেশনের সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে দানি ওলমোর কাছ থেকে সবচেয়ে বেস্ট পসিবল সার্ভিস কিন্তু এই সিজনে পায়নি। তারপরেও কিন্তু এতটা ফ্রি ফ্লোয়িং অ্যাটাকিং ফুটবল হানসি ফ্লিক খেলাতে পেরেছেন। এর পেছনে একটা বড় কারণ হচ্ছে লেফট উইংয়ে শুরু করলেও কিন্তু দিন শেষে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে ওই জায়গাটাতে রাফিনা যখনই দলের প্রয়োজন হয়েছে লাগাতার রান মেক করেছেন, লাগাতার ওই পজিশনটা ব্যবহার করেছেন, নিজে একটা পজিশনে শুরু করে যখন দলের যেখানে দরকার সে জায়গায় তিনি মুভ করেছেন। এই যে একজন প্লেয়ার যিনি একটা পজিশনে শুরু করেন এবং যখন দলের যেখানে দরকার সেখানে তিনি মুভমেন্ট করেন, এক কথায় অসাধারণ। তার এই অসাধারণ পারফরমেন্সকে অবশ্যই আপনার কৃতিত্বের চোখে দেখতেই হবে। তবে একই সঙ্গে আমি এই জিনিসটাই অ্যাড করতে চাই, রাফিনা যে লেফট উইং পজিশনে শুরু করেছেন এটা কিন্তু তার সহজাত পজিশন না। বাপায়ের একজন ফুটবলার সাধারণত রাইট উইংয়ে শুরু করবেন, এটাই অধিকাংশ ক্ষেত্রে স্বাভাবিক একটা ব্যাপার বলে মনে হয়। রাফিনা এর আগের অনেক অনেক ম্যাচ রাইট উইং পজিশনেও খেলেছেন, কিন্তু আমরা সকলে জানি সেখানে লামিন ইয়ামালের মতো এই জেনারেশনের সবচেয়ে সেরা ট্যালেন্ট আসার পরে রাফিনার সেখানে খেলার সুযোগ ছিল না। মোদ্দা কথা এটা বোঝাতে চাচ্ছি যে রাফিনা একটা সিজনে ওই পজিশনে খেলে সবচেয়ে বেস্ট পারফরমেন্স তার ক্যারিয়ারের বের করে আনলেন এবং ক্লাব ফুটবল ইতিহাসে অন্যতম সেরা একটা পারফরমেন্স দিলেন। চ্যাম্পিয়ন্স লিগে 14টা ম্যাচে 22টা গোলের কন্ট্রিবিউশন করেছেন, একটা রেকর্ড। এটা তিনি করেছেন এমন পজিশনে খেলে যেটা হয়তোবা তার সবচেয়ে ফেভারিট পজিশন শুরুর দিকে ছিল না, অর্থাৎ তিনি দলের জন্য সে স্যাক্রিফাইসটা করেছেন, সে অ্যাডজাস্টমেন্টটা করেছেন। এই দলটাকে এই পর্যায়ে আনার ক্ষেত্রে হানসি ফ্লিকের সিস্টেমের যদি অনেক বড় ভূমিকা থাকে, অবশ্যই আছে। যদি কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের অনেক বড় রকমের স্যাক্রিফাইস থাকে এবং তার যদি একটা অন্য রকমের হার না মানা মানসিকতার কারণে হানসি ফ্লিকের এই দলটা বা এই সিস্টেমটা এতটা ওয়েল এস্টাবলিশড হয়, তাহলে আমার সবার আগে কিন্তু এখানে রাফিনার কথা মনে পড়ে। অবশ্যই বাকি প্লেয়ারদেরকে আমি যোগ্য স্বীকৃতি অ্যাকনলেজমেন্ট দেব, তবে রাফিনা এ সিজনের রাফিনা আমার কাছে স্পেশাল একজন, অনেক লম্বা সময় ধরে মনে থাকবে এমন একজন পারফর্মার।
তার চেয়ে বড় কথা একজন প্রপার টিমম্যান, দলের জন্য যিনি কিনা নিবেদিত প্রাণ, আলাদা করে তাই এ রাফিনার প্রতি একটা অন্য রকমের শ্রদ্ধা থাকলো। ধন্যবাদ সবাইকে।